নমস্কার শ্রোতা বন্ধুরা, রেসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে আবার একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ময়ূরকূট। ৫০০ বছর আগে বাংলাদেশের পূর্বসীমায় একটি ছোট্ট রাজ্য ছিল, পার্বত্য রাজ্য। চারিদিকে খালি পাহাড় আর পাহাড়। কোথাও পাহাড়ের দুটি শ্রেণী পাশাপাশি বহুদূর পর্যন্ত চলে গেছে, তাদের মাঝখানে শ্যামল উপত্যকা। উপত্যকায় ছোট ছোট নগর, ছোট ছোট গ্রাম, শস্যের ক্ষেত, কোথাও বা গোচারণের সবুজ মাঠ, তার উপর রাখাল বালকেরা বেণু বাজিয়ে গরু চড়ায়। আবার কোথাও শুধুই পাথর, উঁচু নিচু কর্কশ। পাহাড়ের গায়ে ঘাস পর্যন্ত জন্মায় না। সেই পাহাড়ি অঞ্চলে কোথাও লোকালয় নেই, ফসলের ক্ষেত নেই, কেবল এখানে ওখানে দু একটা পার্বত্য দুর্গ সেই ছোট্ট রাজ্যটির ঘাঁটি আগলাবার জন্য মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেই সব ছোট ছোট দুর্গের মধ্যে সৈন্য থাকে, তারা রাজ্যের চার সীমানা পাহারা দেয়। রাজ্যের ঠিক মাঝখানে গিরিবেষ্টনের মধ্যে রাজধানী। রাজধানীর মাঝখানে সাদা পাথর দিয়ে তৈরি প্রকাণ্ড রাজপ্রাসাদ। এই প্রাসাদে রাজা বীরবিক্রম বর্মা তার একমাত্র মেয়ে ক্ষণপ্রভাকে নিয়ে থাকেন। ক্ষণপ্রভার বয়স ১৬ বছর। সত্যি ক্ষণপ্রভার মতোই তাঁর রূপ। আষাঢ়ের মেঘে ঢাকা আকাশে বিদ্যুৎ চমকালে যেমন সুন্দর দেখায়, রাজকুমারীর রূপও ঠিক তেমনি। কিন্তু এহেন রূপসী রাজকুমারী ক্ষণপ্রভা এখনও আইবুড়ো। ক্ষণপ্রভা রাজার একমাত্র মেয়ে বটে, কিন্তু রাজা অপুত্রক ছিলেন না। তাঁর ৪টি ছেলে ছিলেন, কার্তিকের মতো সুন্দর আর কার্তিকের মতো বীর। কিন্তু তাঁরা কেউ বেঁচে নেই। মাতৃভূমি রক্ষার জন্য ৪জনই একে একে যুদ্ধে প্রাণ দিয়েছেন। যে সময়ের গল্প, সে সময় মগজাতি সুবিধা পেলেই বাংলাদেশ আক্রমণ করত। বাংলাদেশের প্রচুর শস্য সম্পদ আর ধন সম্পত্তির উপর তাদের ছিল ভয়ানক লোভ। প্রায় প্রতি বছরই তারা বাংলাদেশ জয় করবার জন্য বেরিয়ে পড়ত। হাজার হাজার যোদ্ধা পঙ্গপালের মতো গৌড়বঙ্গের সীমান্তে এসে উপস্থিত হতো। কিন্তু সেই সীমান্তে যে কয়টি ছোট ছোট পার্বত্য রাজ্য ছিল, তাদের ডিঙিয়ে যাওয়া মগদের পক্ষে সহজ হতো না। বাংলার সীমান্তে দুপক্ষের ঘোর যুদ্ধ বাধত। কখনো মগেরা হেরে গিয়ে নিজেদের দেশে ফিরে যেত, কখনো বা একটা পার্বত্য রাজ্য অধিকার করে তারা বাংলাদেশে ঢোকার রাস্তা করে নিত। রাজা বীরবিক্রম বর্মার রাজ্য আজ পর্যন্ত মগের পদানত হয়নি। কিন্তু আর বুঝি রাজ্য থাকে না, মগের হাতে ছারখার হয়ে যায়। বীরবিক্রম নিজে মহা রণপণ্ডিত। চারদিকে তাঁর সতর্ক দৃষ্টি। ঘাঁটিতে ঘাঁটিতে সৈন্য পাহারা দিচ্ছে, যাতে ধূর্ত মগ চুপি চুপি রাজ্যে ঢুকে না পড়ে। কিন্তু রাজা বৃদ্ধ হয়েছেন, তার উপর সিংহের মতো পরাক্রমশালী ৪ পুত্র একে একে এই মগের গতিরোধ করতে গিয়েই প্রাণ দিয়েছেন। রাজ্য শুদ্ধ লোকের ভাবনা, এবার মগ আক্রমণ করলে কে দেশ রক্ষা করবে। একদিন শরৎকালের সকালবেলা রাজকন্যা ক্ষণপ্রভা প্রাসাদ সংলগ্ন উপবনে বেড়াচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন একটি নবীন যুবা, তার নাম মেঘবাহন। জিমুতবাহন নামে রাজার এক প্রিয় বন্ধু ছিলেন। মেঘবাহন তাঁরই ছেলে। জিমুতবাহন শুধু রাজার বন্ধু ছিলেন না, তিনি ছিলেন রাজার সেনাপতি, যাকে সেকালে মহাবলাধিকৃত বলতো। একবার মগদের সঙ্গে যুদ্ধে গিয়ে জিমুতবাহন যুদ্ধক্ষেত্র থেকে আর ফিরে এলেন না। তখন রাজা বীরবিক্রম তাঁর একমাত্র ছেলেকে কোলে করে নিজের প্রাসাদে নিয়ে এলেন। কিশোর মেঘবাহন সেই থেকে রাজভবনেই রইল। বালিকা ক্ষণপ্রভার সে হলো খেলার সাথী। তাদের কোমল হৃদয় দুটি ছেলেবেলা থেকেই মিশে এক হয়ে গেল। এইভাবে দুজনে একসঙ্গে বড় হয়ে উঠলেন। উপবনে বেড়াতে বেড়াতে দুজনে হ্রদের তীরে মরমরে বাঁধানো একটি উঁচু বুরুজের উপর গিয়ে দাঁড়ালেন। রাজ উদ্যানের পাশেই প্রকাণ্ড হ্রদ। বর্ষার জলে কানায় কানায় টলমল করছে। উপচে পড়া জল ঝর্ণার মতো ঝিরঝির করে একধার দিয়ে ঝরে পড়ছে, তারপর এঁকে বেঁকে অনেক দূর চলে গেছে। এই ছোট্ট সরু নদীটির নাম নাগনালা।
নাগনালার জল একটি সংকীর্ণ গিরিসংকটের ভিতর দিয়ে গিয়ে রাজ্যের বাইরে পড়ছে। সকালবেলার সোনালি রৌদ্রে হ্রদের জল ঝকমক করছে। নাগনালার ঝর্ণা যেন রাশি রাশি মুক্তার প্রপাত। সেই দিকে তাকিয়ে তাকিয়ে মেঘবাহন একটি নিঃশ্বাস ফেললেন। আস্তে আস্তে বললেন, এই হ্রদে এত জল, কিন্তু বেরুবার পথ কত সংকীর্ণ। তবু কিন্তু আমাদের রাজ্য, যার জন্য প্রাণ দিতেও আমরা কুণ্ঠিত নই, যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, সেই রাজ্য রক্ষার একমাত্র উপায় এইটি। অতর্কিতে রাজা উপস্থিত হয়ে বললেন, আমি কিন্তু তোমাদের চেয়েও শতগুণ ভালোবাসি আমার এই পাহাড় ভরা কঠিন মাতৃভূমিকে। ক্ষণপ্রভা, তোমার 4 দাদা এই মাতৃভূমির জন্য হাসি হাসি মুখে প্রাণ দিয়েছে। মেঘবাহন, তোমার বাবাও তাঁর রক্ত দিয়ে এই দেশের মাটিকে রাঙা করে তুলেছেন। বলো দেখি, আমাদের এই জন্মভূমি কি স্বর্গের চেয়েও গরীয়সী নয়? রাজার কথা শুনতে শুনতে দুজনেরই শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। তাঁরা মাথা নিচু করে শুনতে লাগলেন। রাজা বললেন, আমি বুড়ো হয়েছি, জানি যুদ্ধ করতে করতে আমিও মরব, আর সেদিন বেশি দূরেও নয়। কিন্তু তারপর আমি মরে গেলে এ রাজ্য কে রক্ষা করবে? ক্ষণপ্রভার মুখ পাণ্ডুবর্ণ হয়ে গেল। তিনি বাপের মুখের পানে চেয়ে রইলেন। রাজা বলে চললেন, আমার মৃত্যুর পর ক্ষণপ্রভা রাজ্যের অধিকারিণী হবে। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, আমি রাজপুত্র চাই না। যে লোক মগের হাত থেকে আমার দেশ রক্ষা করতে পারবে তাকেই আমি কন্যাদান করব, তা সে ভিখারিই হোক আর চণ্ডালই হোক। ক্ষণপ্রভা আর মেঘবাহন চকিতের জন্য পরস্পরের পানে চাইলেন, তারপর আবার চোখ ফিরিয়ে নিলেন। এই সময় হঠাৎ ময়ূরের উচ্চ কেকাধ্বনি শোনা গেল। ক্ষণপ্রভার মেঘবাহন চমকে উঠে চারিদিকে তাকালেন, কিন্তু হ্রদের ধারে কিংবা উদ্যানে কোথাও ময়ূর দেখতে পেলেন না। রাজভবনে পোষা ময়ূরও নেই। তবে কেকাধ্বনি এলো কোথা থেকে? ময়ূরের ডাক শুনে রাজা বীর বিক্রমের মুখ কিন্তু অন্ধকার হয়ে উঠেছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, ময়ূরকূটের ময়ূর ডেকেছে, তার মানে আবার মগ আসছে, আর দেরি নেই। ক্ষণপ্রভা বললেন, বাবা কি বলছো? ময়ূরের ডাক কোথা থেকে এলো? রাজা স্তম্ভ চূড়া থেকে নেমে যাবার উপক্রম করছিলেন। মেয়ের কথায় ফিরে দাঁড়িয়ে বললেন, মা, এ ময়ূরের ডাক ময়ূরকূট থেকে এসেছে। ক্ষণপ্রভা বললেন, ময়ূরকূট? সে কোথায়? কখনো নাম শুনিনি তো। রাজা বললেন, খুব কম লোকেই ময়ূরকূটের নাম জানে। তবে বলি শোনো, এখান থেকে প্রায় 10 ক্রোশ দূরে এই নাগনালার উপত্যকা যেখানে গিয়ে শেষ হয়েছে, সেখানে একটি স্তম্ভের মতো গিরিচূড়া আছে। সেই গিরিচূড়ায় যখন ময়ূর ডাকে, তখন তার ডাক এই স্তম্ভে এসে পৌঁছয়। মেঘবাহন আশ্চর্যান্বিত হয়ে বলল, 10 ক্রোশ দূরে? রাজা বললেন, হ্যাঁ। কি করে এই আওয়াজ এত দূরে আসে কেউ জানে না। প্রকৃতির এক অদ্ভুত রহস্য। হয়তো পাহাড়ের গায়ে শব্দ ধাক্কা খেয়ে তার প্রতিধ্বনি এত দূরে চলে আসে। কিন্তু সে যাই হোক, যখনই এই স্তম্ভের উপর থেকে ময়ূরের ডাক শোনা যায়, তখনই বুঝতে হবে হিংস্র মগ আসছে আমাদের দেশ আক্রমণ করতে। এমনই পুরুষানুক্রমে হয়ে এসছে, কখনো ব্যতিক্রম হয়নি। কিছুক্ষণ চুপ করে থেকে মেঘবাহন জিজ্ঞাসা করলেন, ময়ূরকূটের শব্দ যেমন এখানে শোনা যায়, এখানকার শব্দও কি তেমনি ময়ূরকূটে শোনা যায়? মাথা নেড়ে রাজা বললেন, তা কেউ বলতে পারে না। ময়ূরকূটের চূড়া এতই দুরারোহ যে তার ডগায় আজ পর্যন্ত কোনো মানুষ উঠতে পারেনি। আমি যাই। ময়ূর যখন ডেকেছে তখন মগ নিশ্চয়ই আসছে। রাজ্যের ঘাঁটিতে ঘাঁটিতে দূত পাঠাতে হবে, সকলে যাতে সতর্ক থাকে, কারণ মগ যে কোন পথ দিয়ে রাজ্যে ঢোকবার চেষ্টা করবে তা কেউ জানে না। তারপর মেঘবাহন এদিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, মেঘবাহন, দেশের আসন্ন বিপদ। এই বিপদ থেকে রাজ্যকে যে রক্ষা করতে পারবে, রাজ্য তারই। এই বলে তিনি ধীরে ধীরে স্তম্ভ থেকে নেমে গেলেন। রাজা চলে যাবার পর ক্ষণপ্রভা আর মেঘবাহন অনেকক্ষণ নীরবে হ্রদের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর মেঘবাহন দৃঢ় গম্ভীর কণ্ঠে বললেন, ক্ষণপ্রভা, আমি চললাম। চকিতে তার মুখের পানে মুখ তুলে ক্ষণপ্রভা বললেন, কোথায়? তা জানি না, একাই যাচ্ছি।
আমার তো সৈন্য সামন্ত নেই। যদি মগের হাত থেকে দেশ রক্ষা করতে পারি তবেই ফিরব, নইলে এই শেষ দেখা। জলভরা চোখে রাজকন্যা বললেন, শেষ দেখা নয়, আবার তুমি ফিরে আসবে। কিন্তু এখনই যাবে? যাবার আগে আর একবার তোমাকে দেখতে পাবো না? তোমার গলা শুনতে পাবো না? একটু হেসে মেঘবাহন বললেন, দেখতে আর পাবে না, কিন্তু গলা শুনতে পাবে। আমি ঠিক করেছি নাগনালার পথ দিয়ে যাব। দুপুর রাত্রে চাঁদ যখন মাথার উপর উঠবে তখন তুমি এই স্তম্ভে এসে দাঁড়িও। আমি ময়ূরকূট থেকে তোমার সঙ্গে কথা কইব। ক্ষণপ্রভা বললেন, কিন্তু ময়ূরকূটের চূড়ায় ওঠা যে মানুষের অসাধ্য। মানুষের যা অসাধ্য তাই আমি করব। আর তুমিও কথা কইও, দেখব ময়ূরকূট থেকে তোমার মিষ্টি গলার আওয়াজ পাই কি না। ক্ষণপ্রভা হাসি কান্না সুরে বললেন, আচ্ছা। দুপুরবেলা নাগনালার সরু উপত্যকার ভিতর দিয়ে মেঘবাহন ঘোড়ায় চড়ে চলেছেন। মাথার উপর খর ও রৌদ্র, দুদিকের পাথরে তার তেজ প্রতিফলিত হয়ে যেন আগুন ঠিকরে পড়ছে, কিন্তু সেদিকে তার লক্ষ্য নেই। তিনি নিজের মনে ভাবতে ভাবতে চলেছেন। নাগনালের উপত্যকাটি লম্বায় রাজ্যের শেষ পর্যন্ত গিয়েছে বটে, কিন্তু চওড়ায় খুব বেশি নয়, বড় জোর 20-25 হাত হবে। তারই মাঝখান দিয়ে 3-4 হাত সরু জলের ধারা বয়ে গেছে। আশেপাশে পাথর ভরা সংকীর্ণ জমি, তার উপর দিয়ে ঘোড়া চলতে পারে। তারপরেই পাহাড় উঠেছে পাঁচিলের মতো উঁচু হয়ে। নাগনালার উপত্যকা সত্যিই নালার মতো দেখতে। ক্রমে সূর্য পিছন দিকে ঢলে পড়ল। মেঘবাহন যতদূর দৃষ্টি যায় সামনের দিকে চেয়ে দেখলেন কোথাও জনমানবের বসতি নেই। আকাশে বহু দূরে কয়েকটা শকুন উঠছে। মেঘবাহনের পিপাসা পেয়েছিল। তিনি ঘোড়া থেকে নেমে অঞ্জলি ভরে নাগনালার ঠান্ডা জল পান করলেন। তারপর আবার সমুখপানে চলতে লাগলেন। পিছনে রাজধানী কোথায় হারিয়ে গেছে, সামনে রাজ্যের সীমানায় ময়ূরকূটের এখনও দেখা নেই। ঘোড়া অসমতল পাথরের রাস্তা দিয়ে মৃদুমন্দ চলেছে। তার পিঠে বসে মেঘবাহন ভাবছেন, কত কী ভাবছেন। কখনো ভাবছেন, আমি একা যদি মগ সৈন্যের দেখা পাই কি করব। মগ এখনও এ রাজ্যে প্রবেশ করেনি, নিজের দেশেই আছে। সেখানে গিয়ে তাদের দলে মিশে যাব। তারা হয়তো নূতন কোনো মতলব আঁটছে। যদি সন্ধান নিয়ে ফিরে আসতে পারি অনেক উপকার হবে। আর যদি তারা আমাকে ধরে ফেলে, বেঁচে ফিরে আসতে দেবে না। তা ক্ষতি কি? একা আমি আর কিছু না পারি, প্রাণ তো দিতে পারবো। কখনো মেঘবাহনের চোখের সামনে কুমারী ক্ষণপ্রভার মুখখানি ভেসে উঠছে, চোখ দুটিতে অগাধ বিশ্বাস আর ভালোবাসা। মেঘবাহনের বুক ভরে উঠছে। তিনি মনে মনে বলছেন, পারবো। কেমন করে দেশ রক্ষা করব জানি না, কিন্তু আমার মন বলছে আমি পারবো। সূর্য পাহাড়ের আড়ালে ঢাকা পড়ল। মেঘবাহনের কোনো দিকে নজর ছিল না। নাগনালার একটা বাঁকের মুখ পার হয়ে হঠাৎ সামনের দিকে তাকিয়ে তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। প্রায় 8 ক্রোশ দূরে নাগনালার উপত্যকা হঠাৎ শেষ হয়েছে, আর ঠিক তার মুখের কাছে সরু লম্বা একটা গিরিকুট আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। মেঘবাহন বুঝলেন এই ময়ূরকূট। তিনি সেই দিকেই ঘোড়া ছুটিয়ে দিলেন। ময়ূরকূটের পাদমূলে পৌঁছে তিনি ঘোড়া ছেড়ে দিলেন। দেখলেন নাগনালার জল ময়ূরকূটকে বেষ্টন করে ঢালু জমির উপর দিয়ে গড়িয়ে নিচে সমতল ভূমির উপর ছড়িয়ে পড়েছে। এই হলো রাজ্যের সীমানা। এরপরই মগের মুল্লুক। এখানেও কিন্তু গ্রাম বা জনপদের চিহ্ন নেই। একে পাহাড়ে তরাই, তার উপর দুটো বিরুদ্ধ রাজ্যের সীমানা। এখানে মানুষ থাকতে ভয় পায়। সূর্য তখন অস্ত গিয়েছে, আকাশের আলো আবছায়া হয়ে আসছে। মেঘবাহন ঊর্ধ্বে চোখ তুলে দেখলেন ময়ূরকূটের শিখরে তখনও রাঙা আলো জ্বলজ্বল করছে। কাঁচের গ্লাস উল্টে রাখলে যেরকম দেখতে হয়, ময়ূরকূটের চেহারা অনেকটা সেই রকম। অবশ্য কাঁচের গ্লাসের মতো তার গা মসৃণ নয়, কর্কশ আর কঠিন পাথরের চাপ প্রকৃতির খেয়ালে স্তম্ভের মতো স্তরে স্তরে খাড়া হয়ে উঠেছে। এখানে ওখানে কাঁটা গাছের ঝোপ, উপরে ওঠার পথ অত্যন্ত দুর্গম। তবু চেষ্টা করলে একেবারে ওঠা যায় না এমন নয়, এইসব ঝোপঝাড়ই সাহায্য করে।
তার উপর স্তম্ভের গায়ে মাঝে মাঝে খাঁজ আছে, তাতে পা রেখে ওঠা যায়। মেঘবাহন আর দ্বিধা না করে ময়ূরকুটে উঠতে আরম্ভ করলেন। কথা আছে, দুপুর রাত্রে কুমারী ক্ষণপ্রভাকে উদ্দেশ্য করে চূড়া থেকে কথা কইতেই হবে। ক্ষণপ্রভা হ্রদের ধারে সেই স্তম্ভের মাথায় অপেক্ষা করে থাকবেন। মেঘবাহন যতই উপরে উঠতে লাগলেন ততই ওঠা কঠিন হতে লাগলো। কখনো কাঁটা গাছের শিকড় ধরে দুধাপ ওঠেন, কখনো পাথরের সংকীর্ণ খাঁজে পা রেখে একটু বিশ্রাম করেন। একবার পা ফসকালে আর রক্ষে নেই, নিশ্চিত মৃত্যু। তবু তিনি নিরস্ত হলেন না। অসীম ধৈর্যের সঙ্গে মানুষের অসাধ্য সেই চূড়ায় উঠতে লাগলেন। দিনের শেষ আলো যখন কেবল আকাশের গায়ে লেগে আছে, তখন মেঘবাহন চূড়ার উপরে গিয়ে পৌঁছলেন। দেখলেন ময়ূরকুটে সত্যিই ময়ূরের গতিবিধি আছে। চাতালের মতো সমতল চূড়ার উপর অনেক ময়ূরপুচ্ছ আর পালক ছড়ানো রয়েছে। নিচের দিকে তাকিয়ে দেখলেন কিছু দেখা যায় না, কেবল সরু সুতোর মতো নাগনালার জল অন্ধকারে অস্পষ্ট পড়ে আছে। সমস্ত দিন ঘোড়ায় চড়ে তারপর এই পাহাড়ের ডগায় উঠে ক্লান্ত মেঘবাহন পাথরের মেঝের উপর চিত হয়ে শুয়ে আকাশের পানে চেয়ে রইলেন। ক্রমে তাঁর ক্লান্ত চক্ষু দুটি ঘুমে মুদে এলো। একটা মৃদু মর্মর শব্দ তাঁর ঘুম ভাঙিয়ে দিলে। তিনি চোখ মেলে দেখলেন পূর্ণ চন্দ্র আকাশের মাঝখানে ভাসছে। কিছুক্ষণ তিনি বুঝতে পারলেন না কোথায় রয়েছেন। তারপর সব মনে পড়ে গেল। এতক্ষণ ঘুমিয়ে আছেন? তিনি ধর্মর করে উঠে বসলেন। তারপর নিচে উপত্যকার দিকে তাকিয়ে তার বুকের স্পন্দন যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। জ্যোৎস্নায় উপত্যকার অন্ধকার কেটে গেছে। মেঘবাহন দেখলেন পিঁপড়ের মতো সারি সারি মানুষ এই আবছায়া চাঁদনি আলোর ভিতর দিয়ে নাগনালায় ঢুকছে। তারা কেউ কথা কইছে না, তবু তাদের চলার শব্দ একটানা মর্মর ধ্বনির মতো কানে আসছে। থেকে থেকে তাদের শিরস্ত্রাণে কিংবা বর্ষার ফলকে চাঁদের আলো চমকে উঠছে। উজান স্রোতের মতো তারা নাগনালার গিরিসংকট দিয়ে রাজধানীর দিকে চলেছে। অস্ফুট কণ্ঠে মেঘবাহন বলে উঠলেন, মগ মগ রাজধানী আক্রমণ করতে চলেছে। ময়ূরকুটির চূড়ায় পাথরের মূর্তির মতো বসে মেঘবাহন দেখতে লাগলেন। মগ সৈন্য প্রায় 20,000 হবে। তারা বোধহয় নাগনালার মুখের সন্ধান পেয়ে তারই আনাচে কানাচে লুকিয়েছিল। এখন রাত্রির আড়ালে গা ঢাকা দিয়ে রাজধানীর দিকে চলেছে। নাগনালার পথে দুর্গ কি ঘাঁটি কিছুই নেই। সকাল হতে না হতে মগেরা রাজধানী পৌঁছবে। রাজা খবর জানেন না। অতর্কিতে শত্রুর আক্রমণ থেকে কি করে রাজ্য রক্ষা করবেন? দুদণ্ড কেটে গেল। মগদস্যুর দল নাগনালার ভিতর প্রকাণ্ড অজগরের মতো এঁকে বেঁকে অদৃশ্য হয়ে গেল। যখন তাদের হাঁটার মর্মর শব্দও আর শোনা গেল না, তখন মেঘবাহন চমকে দাঁড়িয়ে উঠলেন। তার মুখ দিয়ে বেরুল, আছে আছে, এখনো উপায় আছে। চাঁদ তখনও আকাশের মাঝখানে। মেঘবাহন রাজধানীর দিকে মুখ করে নৈশ বাতাসে নিজের উদাত্ত কণ্ঠস্বর ছেড়ে দিলেন, ক্ষণপ্রভা, ক্ষণপ্রভা। শব্দ আকাশের গায়ে তরঙ্গ তুলে দূরে মিলিয়ে গেল। আবার চারিদিক নিস্তব্ধ। মেঘবাহন উৎকর্ণ হয়ে আছেন। আসবে কি? ক্ষণপ্রভার গলা এত দূর আসবে কি? একটা ছোট্ট হাসির শব্দ তাঁর কানের কাছে ঝংকার দিয়ে উঠল। তিনি শুনতে পেলেন ক্ষণপ্রভা বলছেন, এত দেরি করলে কেন? আমি কতক্ষণ তোমার কথা শোনার আশায় স্তম্ভের উপর দাঁড়িয়ে আছি। মেঘবাহনের গায়ে রোমাঞ্চ দিয়ে উঠল। কি অদ্ভুত ইন্দ্রজাল! 10 ক্রোশ দূর থেকে তারা কথা বলছেন, কিন্তু বিষয় প্রকাশ করবার অবসর নেই। মেঘবাহন ব্যগ্রস্বরে বলে উঠলেন, ক্ষণপ্রভা শোনো, ভয়ঙ্কর বিপদ। নাগনালার পথে রাজ্যে ঢুকছে অসংখ্য মগ সৈন্য। তারা কাল সকাল হবার আগেই রাজধানীতে পৌঁছবে। শিগগির মহারাজকে খবর দাও, সমস্ত সৈন্য নিয়ে তাদের আক্রমণ করুন। কিছুক্ষণ পরে ক্ষণপ্রভার আর্তস্বর ফিরে এলো, সর্বনাশ! মহারাজ যে কালই রাজধানীর সমস্ত সৈন্য সীমান্তে পাঠিয়ে দিয়েছেন। রাজধানী এখন অরক্ষিত। রাজধানীতে একটি যোদ্ধাও নেই। মেঘবাহন আস্তে আস্তে বসে পড়লেন। এখন উপায়? মগ নির্বিরোধে রাজ্য দখল করে নেবে। তাদের বাধা দেবার কেউ নেই। মেঘবাহন মানুষচক্ষে দেখতে লাগলেন মগের অত্যাচারে রাজধানী শ্মশানে পরিণত হয়েছে। রাজধানীতে রাজার রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। কুমারী ক্ষণপ্রভা হ্রদের জলে ঝাঁপিয়ে পড়েছেন। হ্রদের তরঙ্গে স্বর্ণকমলের মতো তার মুখখানা ভাসছে।
হঠাৎ মেঘ ছাওয়া আকাশে বিদ্যুৎ চমকানোর মতো একটা চিন্তা মেঘবাহনের মাথায় খেলে গেল। তিনি চিৎকার করে উঠলেন, ক্ষণপ্রভা, এখনো ওখানে আছো কি? জবাব এলো, আছি, কি করব জানি না, তুমি বলে দাও। মেঘবাহন বললেন, শোনো, একমাত্র পথ আছে, হ্রদের বাঁধের মুখ ভেঙে দাও। রাজপুরীতে যত লোক আছে সবাই মিলে নাগনালার মুখটা খুলে দিক। হ্রদের সমস্ত জল ওই পথে বেরিয়ে মগ সৈন্যকে ভাসিয়ে ডুবিয়ে নিঃশেষ করে দেবে, বুঝেছ? ক্ষণপ্রভার উত্তর ভেসে এলো, বুঝেছি। তারপর প্রায় 1 প্রহর কেটে গেল। মেঘবাহন অধীরভাবে প্রতীক্ষা করছেন, কিন্তু প্রকৃতি স্থির হয়ে আছে। আকাশের চাঁদ পশ্চিমে ঢলে পড়েছে। মেঘবাহন ভাবছেন, তবে কি কিছু হলো না? সব ব্যর্থ হলো। দূরে মেঘ গর্জনের মতো একটা আওয়াজ তার কানে এলো। মেঘবাহন চকিত হয়ে চাইলেন। গর্জন ক্রমশ গভীর হতে লাগলো। তারপর তিনি দেখতে পেলেন দূরে নাগনালার বাঁকের মুখে 20 হাত উঁচু জলের প্রবাহ ছুটে আসছে। দেখতে দেখতে খ্যাপা রাক্ষসের মতো জলের তোড় এসে পড়ল। তার প্রচণ্ড আঘাতে ময়ূরকূট কেঁপে উঠল। মেঘবাহন দেখলেন সেই উন্মত্ত স্রোতের বুকে মগ সৈন্যের দল খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। যখন সকালে সূর্য উঠল তখন দেখা গেল বিপুল সৈন্যের একজনও বেঁচে নেই। নাগনালার নিচে সীমান্তের প্রান্তরের উপর তাদের হাজার হাজার মৃতদেহ পড়ে রয়েছে। পরের প্রাণ নিতে যারা এসেছিল, নিজের প্রাণ দিয়ে তারা তার প্রায়শ্চিত্ত করেছে। মেঘবাহন যখন রাজধানীতে ফিরে এলেন তখন রাজা সিংহাসন থেকে নেমে তাকে দুহাতে বুকে জড়িয়ে ধরলেন। সভার অসংখ্য লোক মেঘবাহনকে দেখবে বলে জমা হয়েছিল। রাজা তাদের উদ্দেশ্য করে বললেন, শোনো সবাই, আমার মৃত্যুর পর যিনি সিংহাসন অধিকার করবেন তিনি এই আমার পাশে দাঁড়িয়ে আছেন। বিনা যুদ্ধে মেঘবাহন 20,000 মগ নিপাত করেছেন। মগ আর কখনো এ রাজ্যে পা বাড়াবে না। মেঘবাহন, এবার রাজকন্যার বন্দনা গ্রহণ করো। সভার মাঝখানে হাজার লোকের সামনে কুমারী ক্ষণপ্রভা এসে মেঘবাহনের কপালে বিজয়ীর তিলক পরিয়ে দিলেন। তারপর সলজ্জ হেসে তার গলায় বরমাল্য দিলেন। রাজ্যশুদ্ধ লোক আনন্দে জয়ধ্বনি করে উঠল। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ময়ূরকূট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে এইটুকুই। নমস্কার।